এদেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয়। তো জনগণকে এইভাবে সরাসরি অপমান করা একটি বিদেশি মিডিয়ার কাছে এইটি কোনো সুস্থ রাজনীতিকের পক্ষে সম্ভব না। প্রফেসর ইউনূস বিশ্ববরেণ্য ব্যক্তি, পৃথিবীর অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার ওঠা বসা, বিখ্যাত ব্যক্তিতে কোনো সন্দেহ নেই। উনি নোবেল প্রাইজ কিভাবে পেয়েছেন সেটি বিতর্কিত, সেটি নিয়ে আমি আলোচনা করছি না। কিন্তু উনি যে সারা বিশ্বে একজন পরিচিত ব্যক্তি এবং স্বনামধন্য ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি ব্যাপারে 100% সন্দেহ আছে, উনি বাংলাদেশকে ওন করেন কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি বাংলাদেশকে ওন করেন না। গিয়াস ভাইয়ের হয়তো মনে নেই, বা গিয়াস ভাই মনে থাকতেও পারে, আগস্ট মাসেই কোন একটি দিনে তিনি বলেছিলেন বিএনপি প্রসঙ্গে যে বিএনপি তো দেশ শাসনের সুযোগই পায়নি, তাদের তো দেশ শাসনের অভিজ্ঞতা নেই। তো তিনি ভুলে গেছেন যে বেগম খালেদা জিয়া দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং জিয়াউর রহমানের যে কয়েক বছর 4 বছর সেইটা বাদ দেওয়ার পরেও বেগম খালেদা জিয়ার 2 টার্মের প্রধানমন্ত্রী। তো সেই দলটির যদি দেশ শাসনের অভিজ্ঞতা না থাকে, অভিজ্ঞতা কি ওনার আছে, আসিফদের আছে, আসিফ নজরুল সাহেবের আছে? তাই তো মনে হচ্ছে। তো এখন এই নির্বাচনের স্বার্থে হোক, সরকারকে না চটানোর কারণে হোক, গিয়াস ভাইরা হয়তো এইসব প্রসঙ্গগুলোর প্রতিবাদ করেন না বা বলেন না। কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের কাছে খুব খারাপ লাগে বিষয়টি যে আওয়ামী লীগকে দেশ থেকে বের করে দেওয়ার পরে, আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে তার কর্মকাণ্ডকে স্থগিত করার পরে, তার নিবন্ধন বাতিল করার পরে সবচেয়ে বড় যে দলটি থাকে, যে দলটির ভেতরে আমরা ধরে নিই, আমরা যদি কাটা কম্পাস দিয়ে না মেপেও ধরে নিই যে একটা বড় অংশ মুক্তিযুদ্ধের পক্ষের, আরেকটি অংশ মুক্তিযুদ্ধের বিপক্ষে, জামাত ঘেঁষা। তো যেই বড় অংশটি যদি মুক্তিযুদ্ধের পক্ষের হয়, তাহলে এই দলটির উপরে জনগণের একটি আস্থা আছে। আওয়ামী লীগ যখন চিনে নেই, আওয়ামী লীগ হাজারো অপরাধ করেছে, কোনো সন্দেহ নেই, এবং প্রমাণিত অনেক অপরাধও আছে। কিন্তু তার সবচেয়ে বড় যে পজিটিভ পয়েন্টটি হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশের যতগুলো দল আছে, ডান বাম, উগ্র ডান, উগ্র বাম, মডারেট, সেমি মডারেট, সমস্ত দলের থেকে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ বেশি ওন করে। এটা আমরা গত 10 মাসে উপলব্ধি করেছি, এর আগে আমরা উপলব্ধি করিনি। আওয়ামী লীগের একটা বড় দোষ, 16 বছর একটানা শাসন করলো কেন, এটা এটা কেউ মেনে নিতে পারে না। সে যেভাবেই হোক, এখন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, সে বিষয়ে যদি আমি চুলচেরা বিশ্লেষণ করি, তাহলে কথা হলো যে আপনি নির্বাচনে আসবেন না কেন। আজকে যেমন আওয়ামী লীগকে নির্বাচনে না আসার জন্য সরাসরি এমবার্গো দেওয়া হয়েছে, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নির্বাচনে আসার জন্য এমবার্গো দেয়নি, জেল জুলুম করেনি, গ্রেপ্তার করেনি, নির্বাচনে অযোগ্য ঘোষণা করেনি। কিন্তু বিএনপি মনে করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে না গেলে আওয়ামী লীগ নির্বাচন ক্যারিকেচার করবে, এইটি তাদের একটি পাতানো নির্বাচন হবে, সুতরাং এই নির্বাচনে যাওয়ার কোনো মানে হয় না। সে কারণে নির্বাচন আসেনি। বিএনপির অন্যতম দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন করা, যেটি আওয়ামী লীগ করেনি। এখন ঘটনা হচ্ছে যে প্রফেসর ইউনূস যেহেতু বাংলাদেশকে ওন করেন না, সুতরাং 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এই জিনিসগুলোকেও তিনি ওন করেন না। তিনি সরকার প্রধান হওয়ার পরে প্রথমবার স্মৃতিসৌধে গেছেন, আমার স্মৃতি যদি বেইমানি না করে। এর আগে তিনি কোনো কালেও কখনোই স্মৃতিসৌধ বা এইসব জায়গায় যে শ্রদ্ধা নিবেদন করেননি। বাংলাদেশে বড় বড় ডিজাস্টার হয়েছে, বিশাল বিশাল ডিজাস্টার হয়েছে, একাধিকবার ঘূর্ণিঝড় হয়েছে, আমাদের এখানে সাইক্লোন হয়েছে, আর লাখ লাখ মানুষ মারা গেছে। তো কোনো একটি সময়ও প্রফেসর ইউনূসের যে বিশাল টাকার ভান্ডার সারা বিশ্ব জুড়ে, সেই ভান্ডার থেকে একটি টাকাও কিন্তু কোনো বন্যার্তদের জন্য, কোনো ঘূর্ণিঝড় আক্রান্তদের জন্য, কোনো মঙ্গা কবলিত অঞ্চলের জন্য বরাদ্দ করেননি। তার ব্যাংক সুদ দেয়, তার ব্যাংক মানুষকে সুদ দেয় 33%, 29%, 26%, বিভিন্ন রকম পার্সেন্টে ইন্টারেস্ট নিয়ে সুদ দেয়। এইটাকে তিনি বিশ্বময় প্রচার করেন যে এইটি হলো দারিদ্র বিমোচন কর্মসূচি। কিন্তু তিনি বাংলাদেশে ইনস্ট্যান্টলি যখন দুর্ঘটনা ঘটে, ডিজাস্টার ঘটে, কোনো একটি বার কিন্তু কোনোভাবেই জনগণের পাশে দাঁড়াননি। তিনি বাংলাদেশকে ওন করেন না। তিনি এই বাংলাদেশকে পাবলিকের সামনে বিশ্ব জনমতের কাছে বিক্রি করে নিজেকে হিরো সাজার অবস্থায় নিয়ে যাচ্ছেন যে আমি সব এগুলো তৈরি করছি, আমি সব এগুলো বানাচ্ছি। এখন পর্যন্ত বাংলাদেশের এমন কোনো দৃষ্টান্ত তিনি সৃষ্টি করতে পারেননি আন্তর্জাতিক মহলে প্রকাশ করার জন্য যে যেটি পজিটিভ। একাধিক নেগেটিভ বিষয় উনি আন্তর্জাতিক মহলে সৃষ্টি করেছেন,
এই যে একটু আগে যে আমার সহবক্তা বললেন যে দেশের সবচেয়ে অমর্যাদাকর যে কথাটি, যে এদেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয়, তো জনগণকে এইভাবে সরাসরি অপমান করা একটি বিদেশি মিডিয়ার কাছে, এইটি কোনো সুস্থ রাজনীতিকের পক্ষে সম্ভব না। এটি একটা মানে আকাশ থেকে পড়ার মতন বিষয়, অত্যাশ্চর্য একটি বিষয়। উনি সেটি বলেছেন। উনি জনগণের ভোটাধিকারের উপরে বিশ্বাস করেন না। উনি সংস্কারের কথা যে বলছেন, সংস্কারটা একটি অবৈধ সরকার বা একটি অন্তর্বর্তী সরকার বা একটি অস্থায়ী সরকার সংস্কারটা কেন করবে, কি জন্য করবে? ওনার এই সংস্কারগুলো অন্য যে কোনো নির্বাচিত সরকার এসে প্রথম দিনই যে বাতিল করে দেবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। উনি সংস্কার কোনটা করতে পারেন? যে দেশে একটি সরকার পরিবর্তন হয়ে গেছে, আন্দোলনের মাধ্যমে হোক, বিক্ষোভের মাধ্যমে হোক, ষড়যন্ত্রের মাধ্যমে হোক, সরকার পরিবর্তন হওয়ার পর সেখানে নির্বাচন হবে। নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনকে সংস্কার করা, সেখানে আওয়ামী লীগ আমলের নির্বাচন কমিশনারদেরকে বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনার বসানো, প্রয়োজন বোধে নিজেদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনার বসানো, এই সংস্কারগুলো তিনি করতে পারেন। কিন্তু সংবিধান সংস্কার করার উনি কে? ডক্টর আলী রিয়াজ কে? এই সংবিধান তো ওই বসে বসে কোনো কফি হাউসে তৈরি হয়নি। এই সংবিধান তৈরি হয়েছে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে, ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সৃষ্ট একটি স্বাধীন দেশে বিচক্ষণ ব্যক্তি যারা সংবিধান বোঝেন, যারা আইন বোঝেন, তাদেরকে নিয়ে দীর্ঘদিনের চেষ্টার ফলে একটি সংবিধান রচিত হয়েছে। সেই সংবিধানের বিভিন্ন ধারা উপধারা বাতিল হয়েছে, নতুন করে সংশোধন হয়েছে, বিভিন্ন ধরনের সংশোধনী আরোপিত হয়েছে, অ্যামেন্ডমেন্ট তৈরি হয়েছে। কিন্তু তার মানে এই না যে আপনি সংবিধানকে বাতিল করে জুলাই ঘোষণা নামক একটি কাগজ তৈরি করে আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলবেন। তারা সেই চেষ্টাই করছে। তাদের জুলাই ঘোষণা প্রক্লেমেন্ট মানে হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলা। সংবিধানকে ছুঁড়ে ফেলতে পারলে বাংলাদেশে সংবিধান যে জিনিসগুলোকে প্রোটেক্ট করে, যে বিষয়গুলোকে প্রোটেক্ট করে, সেই বিষয়গুলোকে আর প্রোটেক্ট করতে পারবে না। এখন বিএনপি বরাবরই সংবিধান বাতিল করা বা সর্বত্র সংস্কার করা, দীর্ঘমেয়াদী সংস্কার করা, বিষয়গুলো বিরোধিতা করে এসেছে। আমি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে একাধিকবার বলতে শুনেছি যে এই সংস্কারগুলো করবে রাজনৈতিক সরকার। কিন্তু আনফরচুনেটলি গত মাসে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পরে প্রফেসর ইউনূস এই সংস্কার বিষয়ে বিএনপি যে আপত্তিগুলো করে আসছিল, সেই আপত্তিগুলো কিন্তু বিএনপি এখন আর করছে না। অর্থাৎ তারা যে কোনো কারণে হোক, সেই জিনিসটি যেহেতু পাবলিকলি আসেনি, পত্রপত্রিকায় সেভাবে আসেনি, দুজনের ভিতরে কি গোপনে কথা হয়েছিল এবং সেখানে কোনো থার্ড পার্সন ছিল না, দুইজন একটি বাইলেটারাল বক্তব্য হয়েছিল। সেই বক্তব্য যেহেতু বাইরে আসেনি, আমরা জানি না কি আলাপ হয়েছিল, কিন্তু আমরা দেখছি যে সংস্কার, নির্বাচন এবং এই যে নির্বাচনের যে প্লেইং ফিল্ড, হ্যাঁ, ওপেন প্লেইং ফিল্ড বা সবার জন্য নির্বাচন বা ইনক্লুসিভ নির্বাচন, এই বিষয়গুলি থেকে বিএনপি কেন জানি না সরে আসছে। বিএনপি সরে আসছে এবং যত বিএনপি সরে আসছে তত বেশি সরকারের ডমিনেশনটা বেড়ে যাচ্ছে, এটি আমরা দেখছি। সেই ডমিনেশনটা কি? ডমিনেশনটা একটি হচ্ছে আইনি ডমিনেশন, আর একটি হচ্ছে বেআইনি ডমিনেশন। আপনি আজকে যে শিরোনামটি করেছেন সেটি হচ্ছে বেআইনি ডমিনেশন। মব ভায়োলেন্সটা হচ্ছে আপনি যখন আপনার শত্রুকে শুধুমাত্র আইনি শাস্তি দিয়ে সন্তুষ্ট হবেন না, তখন আপনি মব ভায়োলেন্স করবেন। অর্থাৎ আপনি যদি আওয়ামী লীগের একজন লোককে বা এই যে নির্বাচন কমিশনার হুদা সাহেবকে যদি আপনি গ্রেপ্তার করেন, তাহলে কোর্ট তো তাকে থাপ্পড় মারবে না, কোর্ট তাকে জুতা মারবে না, কোর্ট তাকে কি করবে? 10 বছর, 5 বছর, 7 বছর সাজা ঘোষণা করবে। তাহলে সেই ব্যক্তিত্ব আসলে ওই রকম শাস্তিটা হলো না যে শাস্তিটি আমি মনে মনে চাই। আমি মনে মনে চাই এই ব্যক্তিকে জুতা পেটা করা উচিত। জুতা পেটাটা কে করবে? আনওয়ান্টেড পিপল, আননেমড পিপল। এই পিপলটাকে আমরা বলছি যে মব। এই মবটা মানে হচ্ছে যখন আপনি আইনত বা আইনগত সুবিধা নিয়ে আপনার প্রতিপক্ষকে চরম জিঘাংসামূলক পদক্ষেপ নিয়ে তার প্রতিশোধ নিতে না পারবেন, তার উপরে ঘৃণা বর্ষণ করতে না পারবেন, তখন আপনি এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল উপায়ে চলে যাবেন। ক্রসফায়ার ইজ এ এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনকাউন্টার ইজ এ এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তেমনি রাস্তাঘাটে কোনো একটা ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করে তাকে শাস্তি বিধান করা, তাকে অপদস্থ করা, অপমানিত করা, এটাও হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল ল এনফোর্সমেন্ট। আমাদের বাংলাদেশের সংবিধানের 35 ধারায় স্পষ্ট করে বলা আছে যে এই অধিকারটি কোনো নাগরিকের নেই। নোবডি ইজ দেয়ার। পুলিশ স্পষ্ট জানে
পুলিশ জানার পরেও সেখানে পুলিশ নীরব, সামরিক বাহিনী জানার পরেও সামরিক বাহিনী সেখানে নীরব। দিস ইজ দ্য ট্র্যাজেডি, যে আমাদের সরকার খুব ভালো করে জানে যে আমি যদি এই ধরনের কোনো পদক্ষেপ নিয়ে ফেলি, আমার ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আমার বিপক্ষে যাবে না। দ্যাট মিনস যে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এদের স্বার্থ ইকুয়াল। এই একটি জায়গায় আমি বিএনপির উপরে ভরসা করে আসছি গত 10 মাস ধরে, যে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, এভরিবডি যদি সরকারের সুরে গান গায়, একটি মাত্র মানুষের পরিত্রাণের জায়গা আছে, সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিএনপি নামক একটি রাজনৈতিক দল, যে দলটি বাংলাদেশের সবচেয়ে বড় দল। আনফরচুনেটলি গত মাস থেকে বিএনপি আমাদেরকে ক্রমশ হতাশ করছে। ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, প্রত্যয় যোগে বলা বিএনপির ঘোষণা এবং সেনাপ্রধানের ঘোষণা, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে এবং 1 জানুয়ারি নতুন একটি গভর্নমেন্ট পাওয়ার টেক ওভার করবে। এই দুটি ঘোষণা যখন ভায়োলেশন হলো, এই দুই পক্ষ থেকে কোন রকম কোনো প্রতিবাদ জানানো হয়, আইদার সেনাপ্রধান অর বিএনপি, কারো কাছ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি যে আপনি এই ডেট চেঞ্জ করলেন কেন, হোয়াট ইজ দ্য রিজন, করেনি। সেই জন্য আমি বিএনপির প্রতি এই গত 1.5-2 মাসে হতাশ। এখন যে মব ভায়োলেন্স চলছে এবং সরকারের যে কাজ চলছে, সরকার যদি বুঝতে পারে একবার যে তাকে বাধা দেওয়ার মতন যে রাজনৈতিক শক্তিটি, তাকে আমি অলরেডি মূল্য ঝুলিয়েছি, সে সেই মূল্যের পেছনে ছুটবে এবং অন্য যে বাধা দেওয়ার যে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে, আবার আইন, বিচার এবং নির্বাহী বিভাগ, যে 3টি বিভাগ সরকারের প্রধান জিনিস, এই 3টি বিভাগকে আমি কুক্ষিগত করে ফেলেছি। তাহলে এই ভদ্রলোকের কাছ থেকে বিএনপি যদি নির্বাচন আশা করে, সেই আশাটি বাতুলতা। ধন্যবাদ। গিয়াস ভাই, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, আপনি তো বুঝতেই পারছেন যে এর মধ্যে একটি যেটি ধরেন এই যে একে নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তাকে যে যারা জঙ্গলি আক্রমণ করলো, সেই জঙ্গলিরা হচ্ছে কি বিএনপির এবং বিএনপির মিরপুরের স্বেচ্ছাসেবক দলের একটা পদেও আছে সে। তাকে আটক করা হলো, পরে আবার জামিনও পেল। এবং অনেকেই বলছেন, এবং আমি বিভিন্ন জায়গা থেকে খবরও পাচ্ছি, যত বাংলাদেশে মব হচ্ছে এটির বেশিরভাগই 90%-এরও বেশি করছে বিএনপি। বিএনপি তো রাজনৈতিক দল, নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, তারা তো জঙ্গলি দল না, তারা জঙ্গিও না, তারা এই 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 ছাত্র জনতার নামে তৌহিদি দলও না। তাহলে মানে বিএনপির লোকেরা কেন মবে জড়াচ্ছে, 1 নাম্বার, এবং দল 5,000-এর উপর বেশি কর্মীকে বহিষ্কার করছে, তারপরও তারা এটা থামাতে পারছে না। আওয়ামী লীগের ভেতরে যেমন জামাত তারপরে ধরেন অন্য জঙ্গিরা ঢুকে যেমন আওয়ামী লীগের হয়ে অনেক রকম অন্যায় কাজগুলো করেছে, তারা নিজেরাই স্বীকার করেছে। আমরা দেখেছিও যে কিভাবে করে ছাত্র দলের একজন নারী নেত্রীর উপর আক্রমণ করেছে সে ছাত্রলীগের নামে, সে কিন্তু বর্তমানে এই এনসিপির একজন নেতা। এরকম অসংখ্য ঘটনা আওয়ামী লীগের ভেতরে ঘটেছে, সেই ঘটনা বিএনপিতেও ঘটছে কিনা একটা প্রশ্ন আপনার কাছে থাকলো। আরেকটি, সব আলোচক, সব বিশেষজ্ঞ, বেশিরভাগ মানুষই বলছে যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে আসেননি। বিএনপি কেন ভরসা করছে ডক্টর ইউনূস নির্বাচন দেবে? এবং যে প্রসঙ্গটি মঞ্জুর ভাই তুলেছেন যে বিএনপি তো আওয়ামী লীগের আমলে চেয়েছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, তারা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যায়নি আওয়ামী লীগের আমলে। এখন যে ডক্টর ইউনূস, আপনি নিজে যেখানে বলছেন যে তারা একটি দলকে পৃষ্ঠপোষকতা করছে, এনসিপি কে সরকারি দল ডক্টর ইউনূস তৈরি করেছেন, আপনি নিজেই বলেছেন, সেই দলকে সঙ্গে নিয়ে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে বলে বিএনপি বিশ্বাস করতে পারছে? গিয়াস ভাই, আপনি আনমিউট করতে হবে মনে হয় আপনার। জি জি, অনেকগুলি প্রশ্ন করেছেন আসলে। জি, মনে করেন আওয়ামী লীগ যে 15 বছর যেভাবে শাসন করেছে এবং শাসন করবার ফলে আপনার শুধু মানে বিএনপিকে নির্যাতন করেনি, রাষ্ট্রীয় কাঠামো আপনার ধ্বংস করে দিয়েছে। সেই কারণে লুটপাট করেছে টাকা পয়সা। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ বলেছে যে আমরা যদি ক্ষমতা না থাকি তাহলে বিএনপি আমাদের উপরে আক্রমণ করবে, 5 লক্ষ মানে কর্মীকে, নেতা কর্মীকে হত্যা করবে, লুটপাট করবে। এরপরে তারা জানে যে তারা কি করেছে, কথাগুলো বলেছে। কিন্তু এই অভ্যুত্থানের ফলে কি 1% তো কিন্তু হয় নাই। মানে বিএনপি
যেই দুই একটা ঘটনা ঘটিয়েছে এবং আমাদের মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা নির্দেশ দিয়েছেন এই ধরনের কাজ করা যাবে না এবং এগুলো করলে বহিষ্কার অনেকেই করেছে। কিন্তু একটা জিনিস, এই সরকার, বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু মনে করেন এসে আওয়ামী লীগের মানে যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, যারা দেশে পালিয়ে আছে, যারা চলে গেছে, তাদের নামেও তেমন একটা বিচার কার্যক্রম শুরু করতে পারে না এবং যারা দেশে ভিতরে আছে তাদেরকেও তেমন একটা ধরতে পারেনি। মনে করেন নুরুল হুদার কথাই বলেন, নুরুল হক বা আওয়াল সাহেব, এরা তো, ওনারা তো এই স্বৈরাচারী বা এই রাষ্ট্র কাঠামো ধ্বংস করবার পিছনে ওনারা তো সহযোগী। তো ওনারা এতদিন পরেও তো ধরা পড়েন না কেন? ওনাদের নামে এতদিন পরেও কোন মামলা হয় না, 1 বছর মামলা হয় না কেন? তো তাদের তো ধরতে হবে। যেহেতু এই সরকারের ভিতরে অনেক আমলা আছে যারা আওয়ামী লীগী পন্থী, আওয়ামী লীগের অনেক প্রশাসন আছে আওয়ামী লীগের, তারা যেমন মানে চাচ্ছে না মানে এই মানে আওয়ামী লীগের বিচার কার্য। আবার এনসিপি যারা আছে বা অনেক তত্ত্বাবধায়ক সরকারের যারা অনেকে উপদেষ্টা অনেকে আছেন, তারাও চাচ্ছেন না যে সমস্ত সংস্কার হয়ে যাক, বিচার হয়ে যাক তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাবে। মানে এই যে আপনাদের কথায় এসে গেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, তারা সবকিছুর মধ্যে কিন্তু একটা সন্দেহ কাজ করছে যে একদিকে যে যদি নির্বাচন না হয় তাহলে নিশ্চয়ই এটাকে এই সংস্কার নামে বা বিচার করব নামে এটা দীর্ঘায়িত করতে হবে। মানে বিচার হচ্ছে না, 1 বছরও আওয়াল সাহেবের নামে মামলা হয়নি, গ্রেপ্তার হয়নি। ওনারা তো এই সহযোগী, এই গণতন্ত্র ধ্বংস করবার জন্য, ভোট অধিকার লুটপাট করবার জন্য ওনারা সহযোগী। তাদেরকে 1 বছরও কেন ধরা হচ্ছে না? তো সেই কারণে আমরা মানে মব ভায়োলেন্স অবশ্যই ঠিক না, এটা সরকারের দায়িত্ব তাদের বিচার করা, সরকারের দায়িত্ব তাদেরকে গ্রেপ্তার করা, কিন্তু সেটা হচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছেন যে মব ভায়োলেন্স করা যাবে না এবং এটা সরকারের দায়িত্ব এবং আপনার যারা আছে তাদেরকে কিন্তু মানে বহিষ্কার করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। অতএব এটা আইনের শাসন চলবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেছে বলে মানে এই সরকারও করবে বা বিএনপি করবে এমন না। তাহলে তো আপনার দেশে যে আমরা যে নতুন বাংলাদেশ বলি আর একটা মানে ভালো বাংলাদেশ বলি, সেটা তার অর্জন হবে না। তো আমাদের কথা হলো যে একটি মানে সুষ্ঠু নির্বাচন যে প্রক্রিয়া যদি থাকে, যে তাহলে যে পলিটিশিয়ানরা যখন জনগণের কাছে যাবে, 5 বছর পর জনগণের কাছে যেতে হবে, প্রতি মাসে জনগণের কাছে যেতে হবে এবং এই জনগণের কাছে যাওয়ার যে এই যে প্রভিশনটা, এই প্রক্রিয়াটা যদি থাকে, তাহলে পলিটিশিয়ানরা দুর্নীতিবাজ হবে না, আপনার জনগণের পক্ষে কাজ করবে। সেটাই হলো আমাদের কাজ, যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা সেটাই বিএনপি করেছে। যে তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে যে যায় নাই বিএনপি, তা তো না। বিএনপি আওয়ামী লীগের আমলে কিন্তু মানে বিএনপি নির্বাচনে গিয়েছে, হ্যাঁ গিয়েছে, কিন্তু দেখা গেল যে দিনের ভোট রাতে হয়ে গেল। তো আপনার কি হলো তাহলে? হ্যাঁ, দিনের ভোট রাতে হয়ে গেল। আপনার সেই কারণে আবার দেখা গেল যে 155 153টা মানে আসন তারা মানে আগে কনফার্ম করে ফেললো। মানে 153টা আসন না 55টা আসন তারা মানে কনফার্ম করে ফেললো যে হ্যাঁ, যাই হোক না কেন আমাদের ক্ষমতায় মানে আর কোনো বাধা রইল না। এবং যারা বিএনপির জন্য নমিনেশন কিনেছিল তাদেরকে বিভিন্ন কারণে এটা বাতিল করা হলো। এই যে যারা বাতিল করলো, এই যে নির্বাচন কমিশন, এদের তো বিচার করতে হবে। অনেক যদি দেশপ্রেমী হয়, আমার সরকার যদি চাপ দেয়, হ্যাঁ তোমার করতে হবে, আমি চাকরি করব না, আমি পদত্যাগ করব, সেটা তো সেই দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশে স্থাপিত হচ্ছে না। সেই কারণেই এই যদি আমরা আইন করে কোনো লাভ হবে না, যদি বিচার যদি না হয়, বিচার কার্য করতে হবে, তাতে পানিশমেন্ট দিতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, তখন ভবিষ্যতে মানুষ আর এই অন্যায় কাজ করবে না। সেই কারণে আমি মনে করি যে এটা মানে বাংলাদেশের যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা করতে ব্যর্থ হয়েছে এবং আমরাও আশাহত যে এই সরকার মানে কি বিভিন্ন কারণে করতে পারতেছে না। একদিকে বললাম না, এনসিপির একটা চাপ আছে, এনসিপি চায় না, মানে দীর্ঘায়িত করতে চায়। সমস্যা কি জানেন? যদি দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষ যদি মনে করেন নির্বাচন করে, দুইটা পক্ষ যদি মনে করে যে হ্যাঁ আমি জিতবো, মানে কোনো পক্ষই, দুইটা পক্ষই মনে করে আমরা জিতবো, তখন কিন্তু আপনার একটা প্রতিযোগিতা হয়। কিন্তু এখন তো কোনো প্রতিযোগিতা নাই, এখন তো সবাই জানে বিএনপি ক্ষমতায় আসতেছে। অত বিএনপি ক্ষমতায় আসতেছে, তাহলে কাজ করো, একে ঠেকাইতে হবে। হ্যাঁ, এখন এই যে এটি হলো একটা সমস্যা। তো বিএনপির আমাদের মঞ্জুর হক ভাই বলেছেন, বিএনপি কিন্তু প্রথম থেকেই মানে অনেক মানে নির্বাচনের ব্যাপারে চাপ দিচ্ছিল এবং দেখা যাচ্ছে এমন ভাবে ফেসবুকে
তারপরে সরকারের তরফ থেকে, এনসিপি তরফ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপিকে এমন ভাবে প্রচার করছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মানে হন্যে আছে, মানে একদল গেছে আর একদল খাবে, এই ধরনের বিভিন্ন ভাবে কিন্তু বিএনপিকে একটা আপনার সোশ্যাল মিডিয়ায় মানে তাকে মানে জনগণ থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করেছে। সেই কারণে তবু কিন্তু বিএনপি তাদের নীতি থেকে সরেনি। আপনার একটা জাতীয় স্বার্থে মানে যেহেতু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মানে জুনের মধ্যে একটা মানে ঘোষণা আসছে, সেখানে ডিসেম্বর না হোক ফেব্রুয়ারি ইজ দি বেস্ট টাইম। এটা একটা আমি মনে করি যে সঠিক সিদ্ধান্তই হয়েছে যদি নির্বাচন হয়, বাট নির্বাচন হতেই হবে। আমাদের কথা হলো যে যদি হয় না, এখন নির্বাচন হতে হবে এই জন্য যে জনগণ কিন্তু আর এই 111 মতো সরকার দেখতে চায় না, বা জনগণের যে প্রত্যাশা একটি ভোটের অধিকার, নির্বাচন হতেই হবে। নির্বাচন হওয়ার জন্য বিএনপি কি করছে? মানে না, বিএনপি কিন্তু মানে বিএনপি তো চাপ দিচ্ছে। তো বিএনপি দেখেন, বিএনপি যত চাপ দিয়েছে আর কোন দল তো চাপ দেয়নি। জামাত ইসলাম তো চাপ দিচ্ছে না, এনসিপি চাপ দিচ্ছে না। না, জামাত তো দিবে না, এনসিপিও দিবে না, কারণ তারা তো নির্বাচন চায় না। তারা তো জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে শুধু বিএনপি, রাইট? তো তারা তো এক পক্ষ হয়েছে। বিএনপি ক্ষমতায় মানে নির্বাচন হওয়ার জন্য কি শক্ত অবস্থান গ্রহণ করতে পারছে? না, অবশ্যই বিএনপি কিন্তু আপনারাই বলছেন বিএনপি একটা জনগণের দল। আওয়ামী লীগের আমলেও বিএনপি সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যেত। বিএনপি তো একটা স্বাধীনতার একটা পক্ষের দল, স্বাধীনতার আপনার চেতনা আমি মনে করি বিএনপি বহন করে। কারণ দেশনেত্রী আমাদের জিয়া রহমান সাহেব শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, যুদ্ধ করেছেন। তারপরে তিনি সেই পট পরিবর্তনের সময় বাকশালী সেই শাসন থেকে তিনি গণতন্ত্র দিয়েছেন। ৭১-এর যে চেতনা, সেটা তো গণতন্ত্র, বাকশাল নয়। বাকশাল তো ৭১-এর চেতনা বিরোধী।